সময়টা ছিল কার্তিক মাসের এক শান্ত নিবিড় সন্ধ্যা। বাইরে তখন ধীরে ধীরে হিমেল পরশ আসতে শুরু করেছে। পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছিল, আর তাই সেদিন আর ঘরে বসে থাকতে মন সায় দিল না। তাই গিন্নিকে বলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। কারণ আজ রবিবার, দপ্তর ছুটি, সারাদিন ঘরে শুয়ে বসে আছি, কিন্তু এইভাবে তো আর ভালো লাগে না, তাই না? তাই সন্ধ্যাকালীন ভ্রমণে বেরিয়ে পড়া। বাড়ি থেকে বেরিয়েই কিছুটা দূর যাওয়ার পর যখন বড় রাস্তায় উঠলাম, ঠিক তখনই আমি দেখলাম আমাদের মোড়ের মাথায় যে চায়ের দোকানটা রয়েছে, সেখানে একটা কাঠের বেঞ্চের উপর চায়ের পেয়ালা হাতে বসে রয়েছে কিশোরী। আমি ওকে দেখতে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে গেলাম ওইদিকে, আর সেখানে গিয়ে ওই বেঞ্চের উপর গিয়ে বসে পড়লাম তার পাশে। আমার উপস্থিতি টের পেয়ে এবার ও আমাকে বলল, কি ভাইয়া, এই সন্ধ্যেবেলায় একা একা হেঁটে কোথায় চলেছ? ওর এই কথা শুনে আমি ওকে বললাম, ওই একটু পায়চারি করতে বেরিয়েছি, কারণ আজ রবিবার, সারা দিনটাই তো ঘরের মধ্যে শুয়ে বসে কেটে গেল। ঘরের মধ্যে ভালো লাগছিল না, সেই জন্য একটু বেরিয়ে পড়লাম হাঁটতে। আমার এই কথা শুনে কিশোরী আমায় বলল, তা বেশ ভালোই করেছো। যখন বাড়ি থেকে বেরিয়েই পড়েছো তখন আর এই চায়ের দোকানে কেন? চলো, আমি আর তুমি দুজনে মিলে আমাদের সেই বিখ্যাত ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়িতে যাই। সেখানে গিয়ে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আসি, আর এতে আমাদের দুজনেরই সময় বেশ ভালোভাবেই কেটে যাবে। চলো তাহলে। কিশোরীর প্রস্তাব শুনে আমি রাজি হয়ে গেলাম, আর তারপর আমি আর কিশোরী একটা ট্রামে উঠে রওনা দিলাম মঠলেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। ট্রাম থেকে নেমে আমরা যা যাবতীয় জিনিসপত্র কিনে অর্থাৎ তেলে ভাজার পাশিংশটা নিয়ে আবার হাঁটা লাগালাম। তারানাথের বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হয়ে আমি দরজায় টোকা লাগালাম। আমরা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর চারি এসে দরজা খুলে দিল। আমাদের দুজনকে দেখে চারির মুখ হাসিতে ভরে উঠল, আর তাই সে আমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। বাবা আজ সারা দিনই আপনাদের কথাই বলছিল। আসলে এই কয়দিন তেমন কেউই হাত দেখাতে কোষ্টি করাতে আসেনি, তেমন উপার্জনও হয়নি বাবার এই কয়দিন। তাই মনটা বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে আছে বাবার। কিন্তু এখন আপনারা এসে পড়েছেন, তাই বাবার মনটাও এখন ভালো হয়ে যাবে। আসুন কাকাবাবু, আপনারা ভেতরে আসুন, বাবা দোতলার বৈঠকখানায় আছে। চারি ধীরে ধীরে দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল, আর আমরা ওকে অনুসরণ করতে করতে ওপরে উঠে আসতে লাগলাম। যথারীতি দোতলার বৈঠকখানার সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম। আমার হাতে থাকা তেলেভাজার ঠোঙাটা আমি চারির হাতে তুলে দিলাম। চারি আমাদের ভেতরে যেতে বলল। চারি রান্নাঘরের দিকে চলে যাওয়ার পর আমরা বৈঠকখানার ভেতরে প্রবেশ করলাম। তারানাথ তক্তপোষের উপরে বসে কড়কড়াটা টানছিল। তাকে দেখে কিশোরী বলল, নমস্কার ঠাকুরমশাই, কি মন খারাপ নাকি আজ আপনার? কিশোরীর এই কথা শুনে তারানাথের চমক ভাঙল, আর সে গড়গড়াটা নিচে নামিয়ে আমাদের উদ্দেশ্যে বলল, বেশ অনেকদিন পর এলে তোমরা। তোমরা না এলে আমার মধ্যে কেন জানি না প্রাণ থাকে না, কারণ আমার এই অতীত জীবনের ঘটনাগুলোর কথা আমি অন্য কারোর কাছে বলতে পারি না, আর ওরা কেউ তোমাদের দুজনের মতো আমার এই সমস্ত ঘটনাকে এতটা মন দিয়ে শুনবে না। তাই আর আমি এই সমস্ত ঘটনা তোমাদের ছাড়া আর কাউকে কখনোই বলি না। তোমরাই আমার গুণমুগ্ধ শ্রোতা। তোমাদের কাছে এই ঘটনাগুলোর কথা বলতে যতটা আনন্দ পাই, সেটা আর অন্য কারোর কাছে বললে পাই না। এরপর আমি আর কিশোরী তক্তপোষের সামনে থাকা মাদুরটার উপর বসলাম। এবার আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, বেশ অনেকদিন হলো আপনার মুখে কোনো জমাটি ভূতের গল্প শুনি না। আজকে আপনি আমাদের একটা কোনো জমাটি ভূতের গল্প শোনান না, আজ বরং সেটাই শুনব। আমার এই কথা শুনে কিশোরীও সম্মতি জানালো, কিন্তু তারানাথের মুখটা গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন,
আজকে আমি তোমাদের আমার জীবনের ঠিক 6 বছর আগের একটা রোমহর্ষক কাহিনীর কথা শোনাবো, যেটা স্মৃতি আজও আমার মস্তিষ্কের অন্তরালে অমলিন অবস্থায় রয়ে গেছে। এই কাহিনীর সূত্রপাত দক্ষিণ 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ গ্রামে। সেই গ্রামেরই ঘটনা আজ আমি তোমাদেরকে বলবো। মূল গল্পে প্রবেশ করার আগে আমি তোমাদের প্রসূতার কথা বলে নিতে চাই। এই নামটা তোমরা আগে কখনো শোনোনি, সেটাই স্বাভাবিক, কারণ এই নামটা আমাদের বাংলায় তেমন ভাবে প্রচলিত নয়। মূলত এই নামটা বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল আর আসামের মাটিতে শোনা যায়। এই প্রসূতা হলো নিম্ন শ্রেণীর প্রেত শক্তি। মূলত যেসব গর্ভবতী নারীরা তাদের গর্ভাবস্থায় অপঘাতে মারা যায়, অথবা শিশু জন্মের পর মারা যায়, অথবা কেউ যদি তাদের খুন করে, তখন ওই সমস্ত মহিলাদের অতৃপ্ত আত্মা প্রসূতা রূপে ফিরে আসে। আর তখন ওরা ওদের সেই হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজতে থাকে, কিন্তু ওরা খুঁজে পায় না সেই হারিয়ে যাওয়া সন্তানকে। আর তখন ওরা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। এই সমস্ত অতৃপ্ত আত্মাদের নজর থাকে গর্ভবতী নারীদের উপর আর ছোট ছোট বাচ্চাদের উপর। এদের নজর যদি কখনো কোনো গর্ভবতী নারীর উপরে পড়ে, তাহলে গর্ভবতী নারীদের তীব্র জ্বরের সম্মুখীন হতে হয়। আর এই জ্বর এতটাই প্রবল হয় যে মা এবং তার গর্ভস্থ সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও প্রসূতা ছোট ছোট বাচ্চাদের নিজের সম্মোহিনী শক্তির মাধ্যমে মধ্যরাতের অন্ধকারের ঘর থেকে বাইরে বার করে নিয়ে চলে যায় গভীর জঙ্গলের অন্ধকারে। আর সেইখানে ওদের শরীর থেকে রক্ত শুষে পান করে রক্ত শূন্য ফ্যাকাশে মৃতদেহটা জঙ্গলের মধ্যেই ফেলে দিয়ে চলে যায়। আর কেউ কখনো খুঁজে পায় না ওই সমস্ত হতভাগ্য বাচ্চাদের। আমাদের এই কথাবার্তার মাঝে চারি বৈঠকখানে প্রবেশ করে আমাদের জন্য 3 কাপ চা আর তেলে ভাজাগুলো দিয়ে গেল। সেই দিকে তাকিয়ে তারানাথ আমাদের উদ্দেশ্যে বলেন, নাও, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি আবার গল্পটা শুরু করছি। এর মাঝে কিশোরী পাশিংশটা তারানাথের হাতে তুলে দিল। সেটা থেকে একটা সিগারেট বার করে ধরালো তারানাথ, আর তারপর বেশ কয়েকটা লম্বা শুকটা দিতে লাগলো। আমি গরম তেলে ভাজা খেতে খেতে তারানাথকে বললাম, ঠাকুরমশাই, এবার গল্পটা শুরু করুন। আমার কথা শুনে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সিগারেটটা নারকেলের মালাটায় গুঁজে বলতে শুরু করলো, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই স্কন্দ কাটার ঘটনাটা। আজকের কাহিনীটা ওই একই আবহে বেড়ে ওঠা, কিন্তু এই কাহিনীর বীভৎসতা আরো ভয়ঙ্কর ছিল। তোমাদের তো আমি আগেও বলেছিলাম, সুন্দরবনের জঙ্গলের নদীর জ্বর দিনের বেলায় যতই পরিরাজ্যের মতো সুন্দর হোক না কেন, রাতের আঁধারে ওই সমস্ত স্থান এক লহময়, রহস্যময় আর ভৌতিক হয়ে ওঠে। সেই সমস্ত জঙ্গল আর নদীর চর বহু যুগ ধরে নিজেদের গর্ভে না জানি কত রকমের রহস্যকে লুকিয়ে রেখেছে। সুন্দরবনের জঙ্গলের ভৌতিকতা ওই স্থানের লোকেদের মুখে মুখে ফিরতে থাকে। এর আগে আমি আকাশপুরীর সম্মুখীন হয়েছিলাম ওই সুন্দরবনেই, কিন্তু এবার আবারও আমাকে সুন্দরবনেই যেতে হলো আরও এক রহস্যের সমাধান করতে। আর এইবার সুন্দরবনের ভয়াবহতাকে আমি আবারও নতুনভাবে আবিষ্কার করেছিলাম। সুন্দরবনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় গ্রাম, আর এই সব কয়টা গ্রাম ছিল জঙ্গল আর নদী বেষ্টিত। এদেরই মধ্যে একটা গ্রাম হলো হিঙ্গলগঞ্জ। এই হিঙ্গলগঞ্জ গ্রামটা খুব একটা বড় ছিল না। ওই গোটা গ্রামে 40টা মতো গৃহস্থ থাকতো, আর ওই গ্রামের জমিদার ছিলেন শ্রীযুক্ত ভোলানাথ দাস। প্রজাদরদি এই জমিদারের 2 ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল নরনারায়ণ দাস, আর ছোট ছেলে ছিল অভয়চরণ দাস। ভোলানাথ দাসের দেশের বাড়ি ছিল আসামের কামরূপ শহরে, আর সেইখানে ওনাদের 7 পুরুষের জমিদারি ছিল। কিন্তু আসামে থাকাকালীন ভোলানাথ দাসের বড় দাদা অর্থাৎ শ্রীযুক্ত ধনেশ্বর দাস একদিন ভোলানাথকে বললেন,
দেখ ভাই, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, আর এখন আমার বয়স হয়ে গেছে। আমার পক্ষে এত বড় জমিদারি একা হাতে সামলানো যাচ্ছে না। তাই আমি ঠিক করেছি যে এই জমিদারিটাকে দুটো ভাগে ভাগ করে দিই, যেখানে একটা ভাগ তুই আর তোর ছেলেরা সামলাবি, আর বাকিটা আমার ছেলে সুধীর চন্দ্র সামলাবে। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ গ্রামে আমাদের বিন্দু মাসির যে জায়গাটা রয়েছে, সেটা উত্তরাধিকার সূত্রে বেশ কিছু বছর আগে আমার কাছে এসেছে। তুই তো জানিস, মাসি ছিল নিঃসন্তান, বিধবা। অতএব সেই জায়গাটা আমরাই পেয়ে গেছিলাম। এখন আমার ইচ্ছা যে তুই হিঙ্গলগঞ্জের ওই জায়গাটায় আমাদের এই জমিদারিটাকে পত্তন কর। জায়গাটা সুন্দরবনের প্রান্তিক গ্রাম, বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ ওখানে। তাহলে ভাই, তুই এবার নিজে স্বাধীনভাবে ওই স্থানে জমিদারি গড়ে তোল, আর এই কামরূপের জমিদারি খাজনার বেশ কিছুটা ভাগ প্রতি বছর তোর কাছে আমিও পাঠাতে থাকবো। এইভাবেই আমাদের দুই জায়গায় জমিদারির কাজ চলতে থাকবে। নিজের দাদার এই প্রস্তাবটা মেনে নিয়েছিলেন জমিদার শ্রীযুক্ত ভোলানাথ দাস। এরপর ধীরে ধীরে কামরূপের দাস পরিবারের ছোট তরফটা কামরূপ ছেড়ে উঠে এলো সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। এইখানে আসার পর ঠিক 3 মাসের মাথায় নতুন জমিদারির পত্তন ঘটালেন জমিদার শ্রীযুক্ত ভোলানাথ দাস। আর জমিদার বাবুকে এই কাজে সাহায্য করেছিলেন জমিদার বাবুর বড় ছেলে নরনারায়ণ দাস আর ওনার বড় বৌমা কমলিকা দেবী। কিন্তু জমিদার বাবুর ছোট ছেলের এই সব বিষয়ে কোনো আগ্রহ ছিল না, বরং ওর নজর ছিল দুটো জিনিসের উপর। প্রথমটা ছিল জমিদার বাবুর সম্পত্তির উপর, এবং দ্বিতীয়টা ছিল ওর বৌদির পাগল করা যৌবনের উপর। কামরূপে থাকাকালীন অবস্থায় যখন নরনারায়ণের সাথে কমলিকার বিবাহ হয়, ঠিক সেই সময় থেকেই অভয়চরণ অর্থাৎ জমিদার বাবুর ছোট ছেলের নজর ছিল বৌদির উপর। কমলিকাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল ওর মধ্যে। যখন কমলিকা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দেখাতো, ঠিক সেই সময় লুকিয়ে লুকিয়ে অভয় নজর রাখত কমলিকার শরীরের উপর। আবার এছাড়াও ওর নজর ছিল পারিবারিক সম্পত্তির উপর। সারাদিন মদ, জুয়া, পতিতালয়ে যাওয়া, এই সমস্ত কিছু নিয়েই মেতে থাকতো অভয়। জমিদার বাবুরা অভয়ের জন্য অনেক সম্বন্ধ এনেছিল, কিন্তু কেউই ওই রকম নেশাখোর চরিত্রহীন লম্পটকে বিয়ে করতে রাজি হয়নি। আর তাই জমিদার বাবুরা হতাশ হয়ে অভয়ের উপর দিয়ে সমস্ত আশা ভরসা ত্যাগ করে দিয়েছিলেন। ওনারা সুধীর চন্দ্র আর নরনারায়ণকে নিয়েই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এই সমস্ত কিছু দেখে মনে মনে খুব অপমানিত বোধ করত অভয়। আর সেই সঙ্গে সম্পত্তি আর কমলিকাকে নিয়ে সদাই দুশ্চিন্তায় থাকতো সে। কামরূপে থাকাকালীন 1-2 বার কমলিকার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল অভয়, কিন্তু সফল হতে পারেনি। আর এখন হিঙ্গলগঞ্জে এসে ও নিজের স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। এখানে এসেও ওই নেশা করা, পতিতালয়ে যাওয়া, সমস্ত কিছুই অবাধে করে চলেছিল। অভয়ের এই রূপ আচরণ দেখতে দেখতে হতাশ হয়ে একদিন জমিদার বাবু নরনারায়ণ আর কমলিকাকে সন্ধেবেলায় নিজের ঘরে ডাকলেন। তারপর যখন ওরা জমিদার বাবুর ঘরে প্রবেশ করলো, তখন জমিদার বাবু ওদের দুজনকে নিজের পাশে বসিয়ে হতাশা মেশানো স্বরে বললেন, আমি আর পারছি না বড় খোকা তোর ছোট ভাইকে সামলাতে। দিনে দিনে ও একটা অসভ্য বেয়াদব লম্পটে পরিণত হয়ে যাচ্ছে। ওর ওরকম বাউন্ডে লেপোনা দেখতে দেখতে গ্রামের সবাই এবার আমার দিকে থুতু ছোটাতে শুরু করবে। আমার এই গ্রামে যেটুকু সম্মান ছিল সেটুকু এবার ওই ছেলের জন্য ধূলিসাৎ হয়ে যাবে। জানিস বড় খোকা, তোদের মা যখন মৃত্যু শয্যায় ছিল তখনও আমার হাত দুটো ধরে বলে গিয়েছিল একটাই কথা, ওগো, তুমি আমার ছেলেদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করিও, যেন কেউ কোনোদিন আমাদের পরিবারের দিকে আঙুল না তুলতে পারে, যেন যেন সবাই এক বাক্যে বলতে পারে যে ভোলানাথ দাসের ছেলেরা সত্যিকারের ভালো মানুষ। তাহলেই আমি মরেও যে শান্তি পাবো। কিন্তু আমি তোদের মায়ের এই কথা রাখতে পারিনি। ওর একটা ছেলে মানুষ হয়েছে, কিন্তু
ওর জন্য একটা কুলাঙ্গার হয়েছে। আর এবার ও যদি জমিদারির ভাগ পায় তাহলে সেই জমিদারি শেয়াল শকুনে লুটে পুটে খাবে, আর আমাদের এত পুরনো জমিদারিতে কলঙ্ক কালিমা লেগে যাবে। এখন তোরাই আমাকে পথ দেখা যে আমি করব কি ওকে নিয়ে, কারণ আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না, কিন্তু যতদিন আর আছি তার মধ্যে একটা না একটা ব্যবস্থা করে যেতেই হবে। তা না হলে আমিও মনে শান্তি পাবো না। আর আমি চাই না যে আমার অবর্তমানে তোরা সবাই পারিবারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়িস। জমিদার বাবুর এই রকম কথা শুনে বড় বউ জমিদার বাবুকে বললেন, বাবা মশাই, আপনি এত উত্তেজিত হবেন না, আপনার তো শরীর খারাপ করবে। দেখুন, আপনি তো বাবা, আর আপনার কাছে আপনার দুই ছেলেই সমান, তাই কাউকেই বঞ্চিত করা আপনার উচিত নয়। আপনি আপনার সম্পত্তি দুই ভাইকে সমান ভাগ করে দিন, যাতে ঠাকুরপোর মনে কোনো অসন্তোষ না থাকে। আর এখন আপনি ঠাকুরপোকে আমাদের কামরূপের তালুকে কিছুদিন ভ্রমণের জন্য পাঠিয়ে দিন, দেখবেন এতে ঠাকুরপোর মন ভালো হয়ে যাবে, আর ওখান থেকে ফিরে এসে ও আপনাদের জমিদারির কাজে সহযোগিতাও করবে, এটা আমার বিশ্বাস। এই কথা বলে থামলো বড় বউ। এতক্ষণ খুব মন দিয়ে বড় বউয়ের এই পরামর্শটা শুনছিল জমিদার বাবু আর নরনারায়ণ। সবটা শোনার পর নরনারায়ণ এবার জমিদার বাবুকে বললেন, বাবা মশাই, কবলিকার দেওয়া এই প্রস্তাবটা কিন্তু মন্দ নয়। আমারও মনে হয় যদি ছোট কিছুদিনের জন্য কামরূপের তালুক পরিদর্শনে যায় তাহলে ও যেমন জমিদারি ব্যাপারটা ভালো করে শিখতে পারবে, ঠিক তেমনই ওর এই বাউন্ডুলের স্বভাবটা কিছুটা পরিবর্তিত হয়ে যাবে। ওদের দুজনের এই প্রস্তাবটা শোনার পর জমিদার বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে সম্মতি সূচক একটা ইঙ্গিত দিয়ে বললেন, ঠিক আছে, এতে যদি আমার ছোট খোকার মতি ফেরে তাহলে তাই হোক। আমি ওকে আমাদের কামরূপের তালুকে পাঠিয়ে দেব। যদিও এখন আর ওখানে আমার দাদা জমিদারি ধনেশ্বর দাস নেই, তিনি গত হয়েছেন আজ থেকে প্রায় 4 মাস আগেই, আর তাই এখন ওই তালুকের দায়িত্বে আছে সুধীর চন্দ্র। কিন্তু সুধীরের অল্প বয়স, ওর পক্ষে একা একা সবটা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। যদি ছোট খোকা ওখানে গিয়ে কিছুদিন সুধীরকে কাজে সহযোগিতা করে তাহলে যেমন সুধীরের জন্য ভালো হবে, তেমনি ছোট খোকাও জমিদারি সামলাতে দক্ষ হয়ে উঠবে। এই প্রস্তাবটা বেশ ভালো। আমি ছোট খোকাকে খুব শীঘ্রই কামরূপের তালুকে পাঠানোর ব্যবস্থা করছি। আর তোরা দুজনে ছোট খোকাকে এই প্রস্তাবটা জানিয়ে ওর কাছ থেকে ওর মতামতটা জেনে নিস, কারণ ওর মতামতটা জানা জরুরি। এরপর সেদিনের মতো নরনারায়ণ বাবু আর কমলিকা দুজনে জমিদার বাবুর ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন রাত্রে খাবার ঘরেই অভয়ের সামনে জমিদার বাবু এই প্রস্তাবটার কথা তুললেন। শোন ছোট খোকা, তুই তো জানিস নিশ্চয় যে তোর জ্যাঠামশাই অর্থাৎ জমিদার শ্রীযুক্ত ধনেশ্বর দাস আজ থেকে ঠিক 4 মাস আগেই এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আর এখন ওনার ওই কামরূপের জমিদারির দায়িত্ব পেয়েছে সুধীর চন্দ্র। কিন্তু সুধীর যেহেতু তোদের দুজনের থেকে বয়সে ছোট, তাই অভিজ্ঞতা খুব কম তোদের দুজনের থেকে। আর তাই আমি ঠিক করেছি, ছোট খোকা তুই কিছুদিনের জন্য কামরূপের তালুকাটায় যা, আর সেখানে গিয়ে সুধীরের সাথে একসাথে কিছুদিন জমিদারিটা সামলে আয়, যাতে তোর মাধ্যম দিয়ে সুধীরের একটু অভিজ্ঞতা বৃদ্ধি পায় আর তোরও জমিদারি সামলানোর দক্ষতা বৃদ্ধি পাক এর মাধ্যমে দিয়ে। কিছুদিন ওখানে কাটিয়ে আয়, তারপর আবার এখানে ফিরে এসে জমিদারির কাজ সামলে নিস, ঠিক আছে? এত অব্দি বলে থামলেন জমিদার বাবু। আর উনি থামতেই গোটা খাবার ঘরে একটা অদ্ভুত নৈশব্দের সৃষ্টি হলো। অভয়চরণ এতক্ষণ চুপচাপ মাথা নিচু করে জমিদার বাবুর সমস্ত কথা শুনছিল, আর এবারও আস্তে আস্তে মাথাটা ওপরে তুলল। মাথা তুলেও একবার আর চোখে তাকিয়ে নিল দাদা আর বড় বৌদির দিকে, কারণ ও মনে মনে আন্দাজ করে নিয়েছিল যে এই পরিকল্পনা কিছুতেই ওর বাবা মশাই এর মাথা থেকে বেরোতে পারে না। এর পেছনে ওর দাদা বৌদিরই হাত রয়েছে। কিন্তু সেই কথা সে সবার সামনে প্রকাশ করলো না। সে এবার জমিদার বাবুকে বলল, ঠিক আছে বাবা মশাই, আপনার যখন এরকম ইচ্ছে তখন আমি যাব কামরূপের তালুকে সুধীরকে জমিদারির কাজে সাহায্য করতে। তুমি শুধু মাধুরী বাবুকে অর্থাৎ নাইব মশাইকে আমার আসার খবরটা পাঠিয়ে দাও। আমি এই রবিবারই কামরূপ যাবার জন্য রওনা দেব। এই বলে থামলো অভয়, আর আবারও একবার আর চোখে তাকিয়ে নিল
নরনারায়ণ আর কমলিকার দিকে। অভয়ের কাছ থেকে সম্মতি পেয়ে জমিদার বাবু সেই দিন রাত্রেই খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর জমিদার বাবু সুধীর চন্দ্রকে টেলিফোন করলেন। আর সেইখানে দুজনের মধ্যে বেশ অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল। জমিদার বাবু অভয়ের ব্যাপারটাও সুধীরকে জানিয়েছিলেন। আর সবকিছু শোনার পর সুধীর জমিদার বাবুকে বলেছিল, খুড়োমশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি অভয়দাকে এখানে খুব যত্নেই রাখব। ওনার কোনো অসুবিধাই হবে না। আপনি নিশ্চিন্তে ওনাকে এখানে পাঠিয়ে দিন। এই কথাবার্তার পর জমিদার বাবু একটু নিশ্চিন্ত হলেন ঠিকই, কিন্তু আসল ঘটনাটা ঘটা এখনো বাকি ছিল। আর এইবার ধীরে ধীরে পরিস্থিতি সেই ঘটনাটার পটভূমি রচনা করতে শুরু করে দিতে লাগলো সকলের চোখের অলক্ষ্যে। এরপর যথারীতি সেই সপ্তাহের রবিবার দিনই সকালে অভয়চরণ রওনা দিল কামরূপের উদ্দেশ্যে। ও চলে যাওয়ার পর জমিদার বাবু কিছুটা স্বস্তি পেলেন, কারণ এইবার কিছুদিনের জন্য ওনার ছোট খোকার কুকীর্তিগুলো ওনার চোখে পড়বে না, আর গ্রামবাসীরাও একটু নিশ্চিন্তে থাকতে পারবে এই কটা দিন। কিন্তু আমরা সব সময় যেমনটা ভাবি তেমনটা কিন্তু সব সময় হয় না, আর এই ক্ষেত্রেও তাই হলো। যথারীতি 2 দিনের মধ্যে অভয় এসে উপস্থিত হলো কামরূপ শহরে। আর সেইখানে পৌঁছে সে একটা ফিটন গাড়িতে উঠে রওনা দিল জমিদার বাড়ির দিকে। ফিটন গাড়ি মিনিট 20 ফাঁকা রাস্তা দিয়ে চলার পর অভয়কে নিয়ে উপস্থিত হলো কামরূপের দাস জমিদার বাড়ির সদর দরজার সামনে। অভয় গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালো সদর দরজার সামনে। অভয়কে আসতে দেখে দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা মুহুরী বাবু অর্থাৎ নায়েব মশাই তাড়াতাড়ি দোতলা থেকে নেমে এলেন, আর তারপর সদর দরজা খুলে দিলেন। অভয় এবার বাড়ির ভিতর প্রবেশ করলো। এবার নায়েব মশাই অভয়কে বললেন, ছোট কর্তা, আপনি বেশ অনেক বছর পর এলেন এই কামরূপে। আপনার আসার খবরটা পেয়েছিলাম জমিদার বাবুর কাছে, আর তাই আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সবই করে রেখেছি। আপনি যতদিন এখানে থাকবেন আপনার কোনো রকম অসুবিধা হবে না। জমিদার বাবু আপনার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছেন। আপনি এবার আমার সাথে দোতলার অন্দরে চলুন। জমিদার বাবু ওখানেই আছেন, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আসুন আপনি। এরপর নায়েব মশাইয়ের সাথে অভয় দোতলার অন্দর মহলের ওঠার সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে অভয়ের মনে পড়ে যাচ্ছিল সেই সব পুরনো দিনগুলো, কারণ ওদের জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছিল এই বাড়িতেই। আর এই বাড়ির প্রত্যেকটা প্রান্তেই ছড়িয়ে রয়েছে সেই সব পুরনো দিনের স্মৃতি মাখানো দিনগুলো, যখন পরিবারের প্রত্যেকটা সদস্য একসাথে এই বাড়িতে থাকতো আর হাসি আনন্দে মেতে থাকতো। কিন্তু আজ আর সেই সব দিন নেই, সবাই আলাদা হয়ে গেছে। আর তারা নিজেরাও তো জমিদারি ভাগ হয়ে যাওয়ায় চলে এসেছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। আর আজ দীর্ঘ 15 বছর পর এই জমিদার বাড়িতে এসে সেই সব পুরনো দিনগুলোর ছবির মতো ভেসে উঠছিল ওর চোখে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে এক সময় ও নায়েব মশাইয়ের সাথে এসে উপস্থিত হলো জমিদার বাবু অর্থাৎ সুধীর চন্দ্রের ঘরের সামনে। নায়েব মশাইয়ের ডাকে সম্বিত ফিরল অভয়ের। আর তারপর সে শুনল নায়েব মশাই ওকে বলছেন, ছোট কর্তা, আমরা জমিদার বাবুর ঘরের সামনে এসে গেছি। আপনি এবার ভেতরে যান, বাবু ভেতরেই আছেন। এই বলে নায়েব মশাই চলে গেলেন ওখান থেকে। আর তারপর অভয় প্রবেশ করলো ওই ঘরে। ঘরে প্রবেশ করার পর ও দেখলো সুধীর চন্দ্র পালঙ্কের উপর বসে হিসাবপত্রের খাতা মেলাচ্ছে আর গুনগুন করে একটা বিলেতি গানের সুর ভাজছিল। সেই দিকে তাকিয়ে অভয় এবার সুধীরকে ডাকলো। ভাই, কেমন আছিস তুই? অভয়ের গলার স্বর শুনতে পেয়ে সুধীর চমকে সামনে তাকালো, আর সে দেখলো ওর ছোট দাদা অভয় চরণ ওর সামনে দাঁড়িয়ে আছে। অভয়কে দেখে সুধীরের মুখে একটা উজ্জ্বল হাসি রেখা খেলে গেল। আর এইবার তাড়াতাড়ি পালঙ্ক থেকে সে নেমে এসে অভয়ের সামনে দাঁড়ালো। আর তারপর সুধীর অভয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, দাদা, তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম।
আমাকে খুড়োমশাই তোমার এখানে আসার কথা বলে দিয়েছিল, আর তাই আমি নায়েব মশাইকে দিয়ে তোমার থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা করিয়েছি। আর তাছাড়া এটা তো তোমারও বাড়ি, আর এখানে তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তাই তুমি নিশ্চিন্তে এখানে থাকো, তোমার কোনো অসুবিধা হবে না। আর আমি নায়েব মশাই তো রইলামই, কোনো রকমের কোনো অসুবিধা সুবিধা হলে তুমি নিশ্চিন্তে আমাদের বলতে পারবে, কোনো সমস্যা নেই। এই কথা বলে সুধীর এবার অভয়কে নিয়ে গেল দোতলার পূব দিকের বড় ঘরটায়, যেখানে অভয়ের জ্যাঠামশাই আর জ্যাঠাই মা থাকতেন। সেই ঘরটায় অভয়ের থাকার ব্যবস্থা করেছিল সুধীর চন্দ্র। সেই ঘরেই থাকতে শুরু করলো অভয়। প্রথম কিছুদিন বেশ ভালোই কাটছিল কামরূপে অভয়ের। প্রতিদিন সকাল আর বিকেল অভয় আর সুধীর দুজনে মুহুরী বাবুর সাথে তালুক প্রদর্শনে যেত, আর সন্ধ্যার পর দুই ভাই ভাইজিদের নাচের আসরে যেত। আর সেইখানে মদের আসর জমিয়ে তুলত। এইভাবেই অভয়ের কামরূপের তালুকে জমিদার সুধীর চন্দ্রের সাথে বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু এরপর ঘটল সেই অঘটনের সূত্রপাত। এইভাবে একদিন সন্ধ্যার পর যখন দুই ভাই মদের আসর জমিয়ে মদ খাচ্ছিল, ঠিক তখনই নেশার ঘোরে সুধীর চন্দ্র অভয়কে এমন একটা কথা বলে দিল, যেটা শোনার পর অভয়ের মনের ভিতরে লুকিয়ে থাকা সেই সম্পত্তির লোভী পশুটা আবার জেগে উঠেছিল। ছোটদা, তুমি বড়ই বোকা, বুঝেছ তো? এই দেখো না, খুড়োমশাই তোমাকে কি সুন্দর বোকা বানিয়ে পাঠিয়ে দিলেন এই এত দূরে কামরূপের তালুকে। কোথায় তোমাদের হিঙ্গলগঞ্জের তালুক আর কোথায় এই কামরূপের তালুক? আসলে এই সব মহল পরিদর্শন করানো ওনার উদ্দেশ্য ছিল না। উনি আসলে তোমাকে ত্যায্য পুত্র করেছেন, বুঝলে? তোমাকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করে ওই সমস্ত সম্পত্তি আর এই কামরূপের তালুকের কিছুটা ভাগ বড় তরফদের নামে করে দেওয়াই ওনার আসল উদ্দেশ্য। না হলে দেখো না, তুমি আজ প্রায় 6 মাস হয়ে গেল এখানে এসেছো। এর মধ্যে একদিনের জন্যও কেউ তোমার খোঁজ খবর নিয়েছেন? নেয়নি তো? আমি জানতাম। আসলে ওনারা তোমাকে চায় না, আর তাই তো এত দূরে তালুকে তোমাকে পাঠিয়ে দিয়েছে, যাতে ওখানে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে সেটার আন্দাজও তুমি না করতে পারো। ছোটদা, তুমি সত্যি ভালো মানুষ, আর তাই তো তুমি তোমার পরিবারের এই ষড়যন্ত্রটা দেখেও না দেখার ভান করে খুড়োমশাইয়ের নির্দেশে চলে এসেছো এই কামরূপের তালুকে। কিন্তু ছোটদা, এই রকম ভাবে ধৃতরাষ্ট্র হয়ে থাকলে কিন্তু তোমার কোনো উন্নতি হবে না, বরং তোমাকে চিরকালের জন্য ওই বড় তরফদের গোলাম হয়ে থাকতে হবে। আমি তোমার হিতাকাঙ্ক্ষী দাদা, তাই তোমাকে বলছি, এইবার নিজেরটা বুঝে নাও, না হলে পরে আর সুযোগ পাবে না। আর সম্পত্তি লাভ করার জন্য যা খুশি তাই করবে, কারণ এই সম্পত্তিতে তোমারও সেই সমান অধিকার আছে যতটা বড় তরফদের আছে, ঠিক আছে? সম্পত্তির লড়াই অন্যায়ের জন্য নয়, এই লড়াই প্রতি যুগেই হয়ে এসেছে। আর এই কলিযুগে তো যুদ্ধ বিনা তো কেউ সুচাগ্র মেদিনীও দেবে না। তাই যেটা তোমার সেটাকে অন্য কারোর হাতে দিও না, প্রয়োজনে খুন করতেও পিছপা হয়েও না। জানবে তুমি যত নরম হবে ততই তোমাকে ওরা পায়ের তলায় রাখার চেষ্টা করবে, বুঝলে? নেশার ঘোরে বলা সুধীরের এই কথাগুলো তীরের মতো সেদিন বিঁধেছিল অভয়ের বুকে। আর সেই নেশাগ্রস্ত অবস্থায় আরো কয়েক ঢোক মদ খেয়ে গর্জনের সুরে সুধীরকে বলল, ভাই, তুই ঠিকই বলেছিস। আমি বোকা, জানিস তো, যে নিজের পরিবারের ষড়যন্ত্রটাকে দেখেও না দেখার ভান করে চলে এসেছি এত দূরের তালুকে। কিন্তু আর না, এবার যখন আমি ফিরবো তখন এই সমস্ত কিছুর হিসাব এক এক করে বুঝে নেব ওদের সবার কাছ থেকে। কিন্তু ভাই, আমি
একা কি করে এই মহাভারতের যুদ্ধে নামবো? আমার সাথে তো কেউ নেই। অভয়ের এই কথা শুনে সুধীর অভয়কে ভরসা দিয়ে বলল, ছোটদা, নিজেকে একা ভেবো না। আমিও যাব তোমার সাথে হিঙ্গলগঞ্জের তালুকে, আর আমিও তোমার সাথে এই মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করব। আর তোমাকে তোমার অধিকার পাইয়ে দেব আমি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। এরপর আর সেদিন কোনো কথাবার্তা হলো না ওদের মধ্যে। কিন্তু সুধীর চন্দ্র ওই সময় অভয়ের মনের মধ্যে যে বিষের সঞ্চার করে দিয়েছিল, সেটা এবার মহিরুহের আকার ধারণ করতে শুরু করে দিয়েছিল অভয়ের মনের মধ্যে। এইভাবে প্রায় প্রতিদিনই সুধীর চন্দ্র একটু একটু করে অভয়ের কানে সেই বিষ ঢালার কাজটা করে চলেছিল, কারণ হিঙ্গলগঞ্জের তালুকের সম্পত্তির উপর ওরও নজর ছিল। এইভাবে চলতে চলতে একদিন মহুরী বাবু একটা চিঠি নিয়ে এসে সুধীর চন্দ্রের হাতে তুলে দিল। আর এটাই সেই চিঠি যেটা এই ঘটনাকে পূর্ণতা দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মহুরী বাবু চলে যাওয়ার পর সুধীর ওই চিঠিটাকে খাম থেকে বার করে এনে পড়তে শুরু করলো। চিঠিটা এসেছে হিঙ্গলগঞ্জের তালুক থেকে, আর এটা লিখেছে ওখানকার নায়েব শশীকান্ত সামন্ত। প্রিয় অভয় দাদাবাবু, আশা করি কামরূপের তালুকে সুধীর দাদাবাবুর সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছ। কিন্তু এখানে পরিস্থিতি ভালো নেই। আমাদের পরিবারের উপর ঘোর সংকট নেমে এসেছে। অনেক কষ্ট নিজের বুকে চেপে রেখে আমি তোমাকে এই চিঠিটা লিখছি। জানি না আমি তোমাকে কিভাবে সবটা বুঝিয়ে বলবো। এই চিঠিটার মাধ্যমে আদৌ তা সম্ভব কিনা, কিন্তু তাও তুমি শোনো। তুমি কামরূপ চলে যাবার ঠিক 1 মাস পর আমরা খবর পেলাম বড় বৌরানী সন্তান সম্ভবা। আর এই সংবাদ পেয়ে আমরা সবাই বেশ আনন্দেই ছিলাম। তোমার বাবা অর্থাৎ জমিদার বাবুও এবার নিশ্চিন্ত হয়ে জমিদারির দায়িত্ব ততদিনে বড় দাদা বাবুকে সঁপে দিয়েছিলেন। সবকিছুই বেশ ভালোই চলছিল, কিন্তু ঠিক 3 মাস পর ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সেদিন সন্ধ্যার পর তালুক থেকে যখন বড় কর্তা অর্থাৎ ভোলানাথ বাবু আর জমিদার বাবু গরুর গাড়ি করে গ্রামে ফিরছিলেন, ঠিক তখনই ওনাদের গরুর গাড়িটাকে ভৈরব ডাকাত আর তার দল ঘিরে ধরেছিল। আর কোনো কথা না বলে ওরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছিল গরুর গাড়িটার উপর। তারপর ওরা আমাদের সর্বস্ব লুট করে কর্তা বাবু আর তোমার দাদাকে খুন করে চম্পট দিয়েছিল। এইভাবে গ্রামের সীমানায় পথের উপর পড়ে রইল ওই 2 মৃতদেহ। সেদিন ওনাদের ফিরতে দেরি হচ্ছে দেখে বৌরানী আমাকে ওনাদের খোঁজ করার কথা বলেছিল, আর তাই আমিও আর কাল বিলম্ব না করে লেটেলদের সাথে নিয়ে ওনাদের খুঁজতে বের হলাম। বেশ অনেকক্ষণ তন্ন করে ওনাদের খুঁজতে অবশেষে এসে পৌঁছালাম গ্রামের সীমানায় সেই নির্জন পথে। আর সেখানে এসে দেখি ওনাদের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে ওখানে। মৃতদেহ দুটি চিনতে আমাদের কোনো ভুল হয়নি, কিন্তু এই রকম অবস্থা দেখে আমাদের সকলের মাথায় যেন বজ্রাঘাত হলো। কিন্তু সেই কষ্টটাকে বুকে চেপে নিজেদের শক্ত করে ওই মৃতদেহ দুটোকে জমিদার বাড়িতে নিয়ে এসে বাহির মহলে রাখলাম। আর সেখানে বাড়ির সমস্ত ঝি চাকরদের সাথে বড় বৌরানীও এসে উপস্থিত হয়েছিল। আর নিজের স্বামীর এই রকম অবস্থা দেখে নিজেকে আর সামলে রাখতে না পেরে সেই স্থানেই জ্ঞান হারিয়ে এক দাসীর কাঁধে এলিয়ে পড়লেন। দাসীরা ওনাকে ধরাধরি করে নিয়ে গেল অন্দরে। এরপর সেই রাত্রেই
আমরা সবাই ওনাদের শেষ কৃত্য সম্পন্ন করেছিলাম। আর এখন বর্তমানে জমিদারির কাজ আমি সামলাচ্ছি দাদাবাবু, কিন্তু আমার বয়স হয়েছে, আমার দ্বারা সম্ভব হবে না। আর বৌরানীরও সন্তান ভূমিষ্ঠ হবার সময় ক্রমশ আগত। তাই এবার তুমি ফিরে আসো, এখানে এসে জমিদারির দায়ভার নিজের কাঁধে তুলে নাও। তুমি চলে এসো দাদাবাবু। ইতি তোমার নায়েব কাকা। এই চিঠিটা পড়বার পর সুধীরের মুখে একটা কুটির হাসি খেলে গেল, কারণ এটাই তো চেয়েছিল। এখন ওদের পথ মোটামুটি কণ্টক মুক্ত। এখন সম্পত্তির অংশীদার হতে চলেছে অভয়চরণ, আর অভয়চরণ তাকেও হিঙ্গলগঞ্জের সম্পত্তির বেশ ভালোই অংশ দেবে। এই চিঠিটা ছিল সুধীরের কাছে মেঘ না চাইতেই জলের সমান, আর তাই এবার ও এই চিঠিটা নিয়ে চলে গেল অভয়ের কাছে, কারণ অভয় এখন ওর তুরুপের দাস। অভয়কে ঢাল বানিয়ে এই সম্পত্তির অংশীদার ওকেই হতে হবে। মাতাল মদখোর অভয়চরণ সম্পত্তির কি বা বোঝে, তাই ওকে মদের নেশায় ডুবিয়ে রেখে আসল কর্তৃত্ব ওকেই করতে হবে। যথারীতি অভয়কে এই চিঠিটা দেখানোর পর অভয় চিঠিটা পড়ে সুধীরকে বলল, সুধীর, পথ কিন্তু এখনো আমাদের কণ্টকমুক্ত হয়নি। সম্পত্তির ভাগিদার এখনো রয়েছে, আর সেটা হলো আমার দাদার সন্তান। সে যে কোনো দিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, আর ভূমিষ্ঠ হওয়ার পর ও নিশ্চয়ই সম্পত্তির ভাগ চাইবে। আর তখন আবারও সম্পত্তির ভাগ বাটোয়ারা শুরু হবে। তখন আমাদের ভাগে সেই কমটাই পড়বে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। এর জন্যে আমাকে যা যা করতে হবে আমি তাই করব। প্রয়োজনে বড় বউ সহ ওই নবজাতককে খুন করতেও পিছপা হব না আমি জমিদার শ্রীযুক্ত ভোলানাথ দাসের ছেলে অভয়চরণ দাস। যেটা চাই সেটা পেয়েই থাকি, আর যেটা পাই না সেটা ছিনিয়ে নি, আর এটাই আমার নীতি। এতক্ষণ অভয়ের কথাগুলো চুপচাপ শুনেছিল সুধীর চন্দ্র, আর মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ অভয়ের মনের ভিতর যে বিষ ও এতদিন ঢেলে চলেছিল, আজ সেই বিষ বৃক্ষের রূপ ধারণ করেছে, আর এটাই তো চেয়েছিল সে। তাই এবার সুধীর অভয়কে বলল, ছোটদা, আর তাহলে এখানে আমাদের সময় নষ্ট করাটা ঠিক হবে না। আমাদের এবার হিঙ্গলগঞ্জে যেতে হবে। এবার সময় হয়েছে সম্পত্তির হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেওয়ার। ছোটদা, চলো, আমরা আজই বেরিয়ে পড়ি হিঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। আর এক মুহূর্ত দেরি নয়। আমি মুহুরী বাবুকে বলে দিচ্ছি আমাদের যাবার ব্যবস্থা করে দিতে। এই কথা বলে সুধীর অভয়ের ঘর থেকে চলে গেল। এরপর অভয় নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলো, আর ওদিকে সুধীর মুহুরী বাবুকে দিয়ে ওদের হিঙ্গলগঞ্জে যাওয়ার সমস্ত ব্যবস্থা করিয়ে নিল। আর তারপর সেদিন দুপুর বেলায় ওরা দুজন কামরূপ থেকে হিঙ্গলগঞ্জের দিকে রওনা দিল। কামরূপ থেকে ট্রেনের পথে ওদের যেতে হবে। যথারীতি ট্রেনে করে ঠিক একদিনের মাথায় ওরা দুজনে এসে উপস্থিত হলো কলকাতায়। তারপর সেখান থেকে জলপথে স্টিমারে করে সেই দিন সন্ধ্যার পর ওরা এসে উপস্থিত হলো সুন্দরবনের সীমানায়। আর এখান থেকে স্থলপথে মাত্র 5-6 মিনিটের পথ হিঙ্গলগঞ্জ। আর তাই ওরা দুজন স্টিমার থেকে নেমে পড়লো ওই স্থানে, আর তারপর দুজনে হাঁটতে শুরু করলো। সন্ধ্যার অন্ধকারে সুন্দরী গাছের জঙ্গলটা বেশ মোহময় লাগছিল। ওই জঙ্গলের পথ দিয়ে ওরা দুজন এগিয়ে চলল। জঙ্গলটা খুব একটা ঘন নয়, আর তাই পথ চলতে অসুবিধা হচ্ছিল না ওদের। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর ওরা এসে পৌঁছলো হিঙ্গলগঞ্জ গ্রামের সীমানায়। আর এই গ্রামের সীমানার সম্মুখেই জমিদার বাড়ি। এবার অভয় সুধীরকে নিয়ে এগিয়ে গেল জমিদার বাড়ির দিকে। যথারীতি জমিদার বাড়ির সদর দরজার কাছে উপস্থিত হয়ে অভয় দারোয়ানকে বলল দরজা খুলে দিতে। দারোয়ান শিবচরণ সিং অভয়কে সেলাম জানিয়ে দরজাটা খুলে দিল।
আর তারপর ওরা দুজন সদর দরজা পেরিয়ে প্রবেশ করলো বাহির মহলের দালানে। দালানে প্রবেশ করে সুধীর অভয়কে বলল, ছোটদা, এই সমস্ত কিছুর একচ্ছত্র অধিকারী হবে তুমি। তুমি হবে হিঙ্গলগঞ্জের জমিদার। যেটুকু বাধাবিঘ্ন আছে সেগুলো আমি আর তুমি মিলে সরিয়ে ফেলতে সক্ষম হয়ে যাব। সেই নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সাথে। এই সমস্ত কথাবার্তার সময় বাহির মহলে নায়েব মশাই এসে উপস্থিত হলেন। আর অভয় ও সুধীরকে দেখে ওনার মুখে হাসি ফুটে উঠল। আর এরপর উনি ওদের দুজনকে বললেন, ছোট দাদা বাবু, তুমি এসে পড়েছ, আমি এবার নিশ্চিন্ত হলাম। আর সাথে সুধীর দাদা বাবু এসেছে, এটা দেখে ভালোই হয়েছে। এবার তোমরা দুজন মিলে এই জমিদারিটাকে সামলে নাও। এটা তো তোমাদেরই জমিদারি। আজ কর্তা বাবুরা বেঁচে থাকলে আমার কোনো চিন্তাই থাকতো না। ওনারাই ছিলেন এই জমিদারির পুরোধা পুরুষ। কিন্তু কি বা করব আমি, সবই অদৃষ্ট। আমরা সবাই নিয়তির হাতের পুতুল। সে যেরকম ভাবে আমাদের চালাবে আমরা তো সেইভাবেই চলব। আর তাই তো এই অঘটনটাকে আমরা আটকাতে পারিনি, যার ফলে আমাদের সবাইকে অনাথ করে দিয়ে কর্তাবাবুরা অসময়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আমরা কিচ্ছু করতে পারিনি। এই কথা বলতে বলতেই নিজের ধুতির খুঁট নিয়ে নিজের চোখের জলটা মুছে ফেললেন নায়েব মশাই। এরপর নায়েব মশাই ওদের দুজনকে নিয়ে গেলেন অন্দরমহলে। যখন ওরা অন্দরে যাচ্ছিল তখন নায়েব মশাই অভয়কে বললেন, জানো দাদা বাবু, এত দুঃখের মধ্যেও মা দক্ষিণা কালী আমাদের উপর প্রসন্ন হয়েছেন। আমাদের পরিবার আলো করে তোমার বৌদির কোলে এক ফুটফুটে ছেলে সন্তানকে পাঠিয়ে দিয়েছেন। গতকাল দ্বীপ্রহর বেলায় বড় বৌরানী মা আতুর ঘরে জন্ম দিয়েছিলেন সেই ছেলেকে। ব্যাস, এই কথাটা শুনতেই অভয়ের মুখে নেমে এলো অন্ধকারের ছায়া। কারণ সম্পত্তির অংশীদার চলে এসেছে, আর সেটাও সেই বড় তরফের ঘরে ছেলে সন্তান, অর্থাৎ ভবিষ্যতের জমিদার। না, কিছুতেই সেটা হতে দেওয়া চলবে না। এর একটা বিহিত করতেই হবে। অভয়ের মুখের ভাব বুঝতে পেরে সুধীর ওকে নিয়ে অভয়ের ঘরে প্রবেশ করলো। আর তারপর সুধীর নায়েব মশাইকে বলল, নায়েব কাকা, আপনি যান, গিয়ে বিশ্রাম করুন। আমি এখানে আছি ছোটদার সাথে, আপনি কিছু চিন্তা করবেন না। এরপর নায়েব মশাই চলে গেলেন ওখান থেকে। উনি চলে যেতে সুধীর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে অভয়ের পাশে পালঙ্কের উপরে গিয়ে বসলো। আর তারপর অভয়কে বলল, ছোটদা, আমরা যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হচ্ছে। বড় বৌদির ছেলে সন্তান জন্মে গেছে, অর্থাৎ সম্পত্তির নতুন অংশীদার। আমাদের দুজনকেই অত্যন্ত ঠান্ডা মাথায় এই পথের কাঁটাকে উপড়ে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। আমাদের শুধু বাচ্চাটাকে সরালে চলবে না, প্রয়োজনে বাচ্চা আর মা দুজনকেই সরিয়ে ফেলতে হবে। কারণ মা বেঁচে থাকলে সে একদিন না একদিন ঠিক ২০ দাঁত ফোটাবেই। তাই ফল আর ফলের গাছ দুটোকেই সাফ করে দিতে হবে। আর তাহলেই আমরা নিশ্চিন্ত। কারণ দেখো, বড় বৌদি বিধবা, আর ওনার খোঁজ নেবার মতো এই বাড়িতে তথা এই গ্রামে কেউই নেই। আর তাই এখন যদি উনি মারাও যান, তাহলে যে খুব একটা বিপদ হবে তেমনটার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই তুমি আর আমি এবার ওদের দুজনকে পথ থেকে সরিয়ে ফেলব। আর তাহলেই এই জমিদারি আর এই সম্পত্তির একচ্ছত্র মালিক তুমি হতে পারবে। সুধীরের এই পরিকল্পনাটা শুনে অভয় আর পিছপা হলো না। ওর মধ্যে তখন সম্পত্তির লোভের আগুন লক লক করে জ্বলছিল। আর এই সম্পত্তি, এই জমিদারিকে লাভ করার জন্য এবার সে সব কিছু করতে প্রস্তুত। সেই দিন আর রাতে কিছু হলো না, কিন্তু এবার যেটা ঘটার সেটা ঘটার সময় চলে এলো। ওই সম্পত্তি লোভী মানুষদের লালসার চরম প্রকাশ ঘটবে এইবার।
যথারীতি পরের দিন সকাল থেকে সুধীর চন্দ্র আর অভয় চরণ পরামর্শ করতে লাগলো কিভাবে ওই পথের কাঁটা দুটোকে চিরদিনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। আর ভাবতে ভাবতে ওরা খুঁজেও পেয়ে গেল সেই উপায়। কিন্তু এই কাজ কিছুতেই ওরা দিনের আলোয় করতে পারবে না। এই কাজ কেবলমাত্র সন্ধ্যার অন্ধকারেই সম্ভব, কারণ অন্ধকারেই অপরাধমূলক কাজ সব থেকে ভালো হয়। ওরা দুজন যে আজকে সন্ধ্যার অন্ধকারে এই রকম জঘন্য একটা কাজ করতে চলেছে সেটা ওরা কাউকে বুঝতে দিল না। ফাঁক বুঝে একবার অভয় আতুর ঘরের দিকে গেল, আর ওখানে গিয়ে দেখলো তখন ওর বড় বৌদি সাদা বিধবা থান পরে নবজাতক শিশুটার পাশে ঘুমিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে অভয় মনে মনে বলে উঠল, যত পারো ঘুমিয়ে নাও বৌদি, আর কিছুটা সময় মাত্র, আর তারপরেই তোমাকে আর তোমার ওই ছানাটাকে আমার দাদা আর বাবার কাছে চিরকালের মতো পাঠিয়ে দেবো। কি করব বলো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যদি অন্য কোনো উপায় থাকতো তবুও আমি এই পথটাই অবলম্বন করতাম, কারণ আমি একটাই জিনিস জানি, আর সেটা হলো শত্রুর কখনো শেষ রাখতে নেই। এই কথা বলে তখনকার মতো সেখান থেকে চলে গেল অভয়, ফিরে এলো নিজের ঘরে। এরপর সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অভয় আর সুধীর চলে গেল জমিদার বাড়ির পেছনের জঙ্গলের দিকে, যেখানে একটা দক্ষিণা কালীর মন্দির আছে। সেই দিকে সেখানে আগে থেকেই সুধীর কয়েকজন ডাকাতদের ঠিক করে রেখেছিল, আর এরাই সেই ডাকাত যারা জমিদার বাবু আর নরনারায়ণকে খুন করেছিল। সুধীর ওদের বলে দিয়েছিল যখন অভয় ওই বাচ্চাটা আর বড় বউরানীকে খুন করবে ঠিক তখন ওই ডাকাতরা ওই লাশ দুটোকে এমন একটা স্থানে পুঁতে দেবে যেখানে ওদের হদিশ কেউ কোনোদিন না পায়। এর জন্য সুধীর ওদের বেশ ভালো পরিমাণ অর্থ দিয়েছিল, আর এই অর্থ পেয়ে ডাকাতেরা এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। এরপর যখন সন্ধ্যা আর অন্ধকার পৃথিবীর বুকে নামতে শুরু করলো ঠিক তখনই সুধীর অভয়কে বলল, দাদা, এই কাপড়টা দিয়ে নিজের মুখটা ভালো করে ঢেকে নাও, যাতে কেউ তোমাকে চিনতে না পারে। আর তুমি নায়েব মশাইয়ের কথা ভেবো না, উনি আজ সকালেই ওনার দেশের বাড়ি ঘুরতে চলে গেছেন, আর তাই এখন জমিদার বাড়িতে বিশেষ কেউ নেই। থাকার মধ্যে কয়েকজন ঝি চাকর রয়েছে, আর ওদের এত সময় নেই যে অন্দরের ভেতরে কি হচ্ছে সেই সব দেখবে। তাই তুমি নিশ্চিন্তে তোমার কাজটা করে ফেলো, আমিও যাচ্ছি তোমার সাথে। আর আমরা এখন যেখানে পৌঁছে গেছি সেখান থেকে আর পিছিয়ে আসার কোনো পথ নেই। আর কেনই বা পিছিয়ে যাব আমরা? এই সম্পত্তি তোমার, এটাকে তোমাকে ছিনিয়ে নিতে হবেই, সে যে করেই হোক। এরপর সুধীর আর অভয় ভালো করে নিজেদের মুখটা ওই কাপড়টা দিয়ে ঢেকে নিয়ে এগিয়ে চলল অন্দর মহলের আতুর ঘরের দিকে অতি সাবধানে। বাহির বাড়িতে পা রাখার পর অভয় দেখলো ঝি চাকররা কেউই সেখানে নেই, অর্থাৎ ওদের পথ পরিষ্কার। এরপর ধীরে ধীরে ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির শেষে দোতলার বারান্দার ঠিক বাঁ দিকের ঘরটাই ছিল আতুর ঘর। যথারীতি সিঁড়ি দিয়ে অতি সন্তর্পণে দোতলায় উঠে আতুর ঘরের সামনে এসে দাঁড়ালো ওরা দুজন, আর তারপর অভয় আস্তে আস্তে করে দরজাটায় ঠেলা দিল, আর দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। এই দরজা খোলার শব্দে বড় বউ ঘুম জড়ানো গলায় বলল, কে এসেছ? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর এলো না, বরং এবার সুধীর আর অভয় এগিয়ে গেল ওই ছোট নবজাতক বাচ্চাটার দিকে। আর যখন ওই বাচ্চাটার কাছে ওরা এসে পৌঁছলো তখন ওই আলো আধারির পরিবেশে ওই বাচ্চাটা ওদের দেখে ভয়ে কেঁদে উঠল। আর সেই শব্দে বড় বৌমার ঘুম ভেঙে গেল, আর ও তখন ওই অবস্থায় ধড়ফড় করে বিছানায় উঠে বসলো। আর তখনও দেখতে পেল দুটো অজ্ঞাত পরিচয়ের লোক মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে আছে ওর সামনে। আর ওদের মধ্যে একজনের হাতে ধরা ছিল ওই বাচ্চাটা। এই দৃশ্য দেখে বড় বউ কান্না মিশ্রিত ভয়ার্থ গলায় ওদের বললেন,
কোথায় নিয়ে যাচ্ছ আমার খোকাকে? আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও তোমরা। ও যে আমার প্রাণ। তোমরা এভাবে আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়ে যেও না। তোমরা আমার সাথে যা খুশি করো, কিন্তু আমার খোকাকে ছেড়ে দাও। ও তো নিষ্পাপ শিশু, ওর কোনো ক্ষতি করো না তোমরা। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নিয়ে যাও না ওকে। কিন্তু না, কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। বরং এবার ওই দুজন মুখোশ পরিহিত লোক ওই নবজাতককে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। আর বড় বউ এবার ওই অসুস্থ শরীর নিয়ে আতুর ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এসে ওদের পিছনে ছুটতে লাগলো। আর ক্রমাগত একটাই কথা বলতে লাগলো, ফিরিয়ে দাও আমার খোকাকে, ফিরিয়ে দাও। আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেও না। ও আমার স্বামীর শেষ চিহ্ন। কিন্তু কে কার কথা শোনে? মুখোশধারী লোক দুটো বড় বউয়ের কোনো কথাই শুনলো না। ওরা নির্বিকার ভাবেই এগিয়ে যেতে লাগলো সেই জঙ্গলের দিকে, যেখানে ছিল ওই কালী মন্দিরটা। আর সেইখানেই অপেক্ষা করছে সেই ডাকাতের দল। আজ এই ঘর সন্ধ্যাবেলায় এই বাচ্চা আর এই অসহায় বিধবা জমিদার গিন্নির উপর অকাল মৃত্যুর ঘন কালো ছায়া নেমে এসেছে। আর এখন আর কেউ কিছু করতে পারবে না। এইবারই ঘটলো সেই মর্মান্তিক ঘটনাটা। মুখোশধারী লোক দুটো জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবার দাঁড়িয়ে পড়লো। আর ওদের দাঁড়িয়ে পড়তে দেখে বড় বউ দাঁড়িয়ে পড়লো। এরপর ওই লোক দুটো এক ঝটকায় নিজেদের মুখে থাকা কাপড়টা সরিয়ে দিল। আর তারপর বড় বউয়ের দিকে ঘুরে তাকালো। আর বড় বউ এবার ওদের দুজনকে চিনতে পারলো। এরা আর কেউ নয়, এরা হলো বড় বউয়ের ঠাকুরপো অভয় চরণ আর সুধীর চন্দ্র। এই দৃশ্য দেখে বড় বউয়ের মাথায় বজ্রাঘাত হলো। আর তখন ওনার বাক রুদ্ধ হয়ে গেল, মুখ দিয়ে একটাও কথা আর সরলো না। কিন্তু এবার অভয় বড় বউকে বলল, কি ভেবেছিস তুই এইভাবে আমাদের পায়ে লুটিয়ে কাঁদবি আর আমরা তোকে আর তোর বাচ্চাকে ফিরিয়ে দেবো? না রে, আজ তুই আর তোর এই বাচ্চা দুজনেই মরবি। আমি চাই না আমাদের এই পারিবারিক সম্পত্তির মালিক আমার মৃত দাদার ছেলে পাক। আর তাই তোদের দুজনকে সরিয়ে আমি আমার পরিবারের সদস্যরাই এই সম্পত্তির উত্তরাধিকারী হব। বাবা মশাই আর দাদা বেঁচে থাকতে কোনোদিনই ওরা আমার কথা ভাবেনি, চিরকালই আমাকে অবহেলা করে এসছে। কিন্তু আজ ওদের অবর্তমানে এটাই আমার কাছে সুবর্ণ সুযোগ, যখন নিজেকে এই সম্পত্তির একছত্র মালিক হিসাবে প্রতিষ্ঠিত করার। আর তার জন্য আজ তোদের দুজনকেই বলি হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর আমি সম্পত্তির জন্য যে কোনো মূল্য দিতে রাজি, তাই তোদের দুজনকে মরতে হবে। না ঠাকুরপো, তোমরা এমনটা করতে পারো না। এটা পাপ। ও তোমাদের দাদার একমাত্র স্মৃতি, তোমাদের বংশের প্রদীপ। আর তোমরা নিজেদের হাতেই নিজেদের বংশের প্রদীপ নিভিয়ে দিতে চাইছো। এমনটা করো না, নরকে ওঠাই হবে না তোমাদের। এর শাস্তি তোমাদের ভোগ করতেই হবে। মিলিয়ে নিও আমার কথা। আর ঠাকুরপো, তোমরা সম্পত্তির কথা বলছো তো? দেখবে সেই সম্পত্তি তোমাদের দুজনকে গ্রাস করবে একদিন। এ আমার অভিশাপ, এক মায়ের অভিশাপ, এ এক প্রসূতার অভিশাপ। কখনো মিথ্যে হবে না, বুঝলে ঠাকুরপো? এই অভিশাপের কথা শুনে অভয়ের মাথায় রক্ত চড়ে গেল। আর তখন ও সুধীরের হাতে থাকা বল্লমটা নিজের হাতে তুলে নিল। আর একবার সেই বল্লমের চকচকে ফলাটার দিকে তাকিয়ে নিয়ে বড় বউকে বলল, বৌঠান, অনেক তো অভিশাপ দিলে, কিন্তু এবার তোমাদের কে বাঁচাবে? আর নয় বৌঠান, এবার তোমরাও মানে এই পৃথিবী থেকে কেটে বড় তো। আমার পথের কাঁটা হয়ে আর থেকো না এখানে। বিদায় বৌঠান, বিদায়। এরপর অভয় ওই বল্লমের চকচকে ফলাটা চোখের পলক ফেলার আগেই গেঁথে দিল বড় বউয়ের বুকে। আর সঙ্গে সঙ্গে তাজা রক্তের ধারা গড়িয়ে পড়তে লাগলো ওই স্থান থেকে। আর নিমেষের মধ্যেই বড় বউয়ের সাদা থানটা রক্তে রাঙা হয়ে উঠল। বড় বউ আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে। আর সঙ্গে সঙ্গে সেই স্থানেই প্রাণ হারালেন। বড় বউ মরতেই সুধীর বড় বউয়ের নবজাতক সন্তানটিকে
ছুঁড়ে মারলো একটা পাথরের চাঙের উপর, আর নিমেষের মধ্যে এক দলা রক্ত মাংস ছিটকে এসে লাগলো সুধীর আর অভয়ের মুখে। ওই বাচ্চাটাও মারা গেল। অভয়ের পথের কাঁটা সরে গেল চিরদিনের মতো। এবার এই শশা গড়া সম্পত্তি তথা জমিদারির এক ছত্র মালিক হলো এই অভয় চরণ। এবার সুধীর ডাকাতদের নির্দেশ দিল ওই লাশ দুটোকে এই জঙ্গলের ভিতরে যে কালী মন্দিরটা আছে সেটার পিছনে পুরনো কুয়োটার মধ্যে ফেলে দিতে, যাতে কেউ কোনোদিন এদের হদিশ না পায়। এই বলে সুধীর আর অভয় পাশের পুকুর থেকে স্নান করে পোশাক পরিবর্তন করে জমিদার বাড়ির দিকে ফিরে গেল। কিন্তু ততক্ষণে অন্দরমহলে জিদের মধ্যে একটা চাপা গঞ্জন শুরু হয়েছে, আর সেটা অভয়ের কানে এসে পৌঁছলো। আর তাই এবার অভয় আর সুধীর জিদের মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিয়ে ওদের মুখ বন্ধ করে দিল। অন্যদিকে ততক্ষণে ডাকাতরা বড় বউ আর বাচ্চাটার মৃতদেহটাকে ওই কালী মন্দিরটার পিছনে থাকা পুরনো কুয়োটায় ফেলে দিল। আর সঙ্গে সঙ্গে ঝপাং করে একটা শব্দ সৃষ্টি হলো, অর্থাৎ এর থেকে বোঝা গেল যে লাশ দুটো অনেকটা গভীরে প্রবেশ করে গেছে কুয়োর ভিতরে। ওদের কাজ শেষ। এইভাবে অভয় আর সুধীরচন্দ্রের কূট পরিকল্পনা সার্থক হলো। কিন্তু বড় বউ মরার আগে যে অভিশাপ ওদের দুজনকে দিয়েছিল সেটার কথা ভুললে চলবে না। এবার সেটা আর সত্যি হওয়ার পালা, কারণ পাপ তার বাপকেও ছাড়ে না। পুরনো পাপ ফিরে আসে অত্যন্ত ভয়ঙ্কর অভিশাপকে সাথে নিয়ে, আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সেই পাপের অভিশাপকে ফিরে আসতে বেশি দিন সময় লাগলো না। এই ঘটনা ঠিক 1 মাসের মাথায় 18 ভাটির দেশ এই সুন্দরবনের ঝড়খালি গ্রামের নদীর চরে রাতের চাঁদের ধবধবে জ্যোৎস্নায় অনেকেই দেখলো এক সাদা থানের শাড়ি পরিহিত এক মহিলাকে, যার কোলে ছিল একটা নবজাতক বাচ্চা। মহিলার মাথায় ছিল 1 হাত লম্বা ঘোমটা, আর ওর বুকের ঠিক মাঝখান দিয়ে গড়িয়ে পড়ছিল তাজা রক্ত, আর সেই সঙ্গে ওর ঠোঁটের কোনা দিয়ে গড়িয়ে পড়ছিল তাজা রক্ত। আর ওই বাচ্চাটার মাথার এক পাশে থেতলে যাওয়ার চিহ্ন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বাচ্চা এক রহস্যময় হাসি হাসতে থাকে। আর ওই মহিলাও সেই বাচ্চাটার সাথে কখনো খিলখিল করে হেসে ওঠে, আবার কখনো চূড়ান্ত হাহাকারে বুক চাপড়ে চাপড়ে বিলাপ করতে থাকে। আর ঠিক তখন সেই রাতের নিস্তব্ধতা ঘুঁচে গিয়ে গোটা 18 ভাটির দেশ এই সুন্দরবন কাঁপতে থাকে। এই অতৃপ্ত আত্মা হলো প্রসূতা। প্রসূতা প্রতি রাতে এই 18 ভাটির দেশে ঘুরে বেড়ায়, আর প্রতি রাতে কোনো না কোনো বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে এক অপার্থিব স্বর করে বাড়ির ভেতরে থাকা ছোট ছোট বাচ্চা আর মহিলাদের ডাকতে থাকে। আর যদি ওর ওই ডাকে সাড়া দিয়ে কেউ যদি বাইরে বেরিয়ে আসে, তখন প্রসূতা ওই মহিলা অথবা বাচ্চাটাকে নিজের বশে নিয়ে নেয়। তখন সেই বাচ্চা বা মহিলার কারোর কোনো বাহ্যিক চেতনা থাকে না। সে তখন প্রসূতার পেছন পেছন চলতে থাকে, আর একটা সময় পর প্রসূতা ওদের নিয়ে কোনো বড় নদীর চরে নিয়ে আসে, আর ওদের জলের দিকে আকর্ষণ করতে থাকতে থাকতে বলে, আর দেরি কেন? ওই দেখো কি সুন্দর কালো জল, আর কি সুন্দর জ্যোৎস্না খেলা করছে ওই জলে। এসো, এই জলে নেমে যাও, আর তারপর মেতে ওঠো চাঁদের খেলায়। যাও, এতেই তোমাদের পরম শান্তি আসবে। এরপর ওরা প্রসূতার কথা মতো ঝাঁপ দেয় নদীতে, আর সেখানেই ঘটে যায় ওদের সুলীল সমাধি। আবার এই প্রসূতা যখন দেখতে পায় কোনো মহিলা গর্ভবতী হয়েছে, ঠিক তখন ওর মনে পড়ে যায় ওর সাথে ঘটা সেই অশুভ ঘটনাটা,
আর তখন প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই গর্ভবতী নারীর ঘরে প্রবেশ করে যায় রাতের আঁধারে। আর সেখানে প্রবেশ করে গর্ভবতী বউটার পেটের উপর নিজের কঙ্কালসার হাতটা রেখে এক অপার্থিব স্বরে মন্ত্র বলতে বলতে গোটা পেটের উপর নিজের ওই হাতটা বোলাতে থাকে। আর এতে ওই মহিলার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হতে থাকে। আর এই যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি হয় যে সেই মহিলার যোনিপথ থেকে প্রচন্ড মাত্রায় রক্তপাত হতে থাকে আর ওর সারা শরীর হলদেটে হয়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে মারা যায় ঘটনাস্থলেই। আর সেই সঙ্গে ওর গর্ভস্থ সন্তানটাও মারা যায়। এইভাবে প্রসূতা নিজের পৈশাচিক আনন্দে মেতে উঠতে থাকে। আর এইভাবে 18 ভাটির দেশের প্রায় প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো প্রসূতার নাম আর তার আতঙ্কের কথা। প্রসূতার আতঙ্ক থেকে নিষ্কৃতি পেতে সুন্দরবনের প্রত্যেকটা মানুষ মা বনবিবির কাছে পুজো দিয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না, বরং পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠতে লাগলো। তাই এবার সবাই ঠিক করলো জমিদার বাবুর কাছে প্রতিকার চাইবে, কারণ এই সুন্দরবনের প্রত্যেকটা গ্রাম হিঙ্গলগঞ্জের জমিদার অভয়চরণ তালুক আর প্রজাদের দুঃখ কষ্ট শোনা জমিদার বাবুর প্রধান কর্তব্য। কিন্তু ওরা যদি জানতো যে এই প্রসূতার পিছনে রয়েছে সেই জমিদার, তাহলে ওরা কোনো দিনই যেত না ওখানে। এই প্রজাদের সাথে এবার হিঙ্গলগঞ্জে প্রবেশ করলো প্রসূতা। এটাই সেই স্থান যেখানে বড় বউ প্রসূতা হয়েছিল। আর আজ এই প্রজারা নিজেরাই প্রসূতার আগমনের পথ প্রশস্ত করে দিল। আর এইবার প্রসূতার পুরনো হিসাব চুক্তি করার সময়। আর নিষ্কৃতি পাবে না জমিদার অভয়চরণ দাস আর সুধীর চন্দ্র দাস। যথারীতি প্রজারা জমিদার বাবুকে বলল একে একে সমস্ত ঘটনা আর বর্ণনা দিল প্রসূতার। জমিদার বাবু সবটা শোনার পরে ওদের সাথে কয়েকজন লেটেলকে পাঠিয়ে দিল, যারা প্রতি রাতে দল বেঁধে এই 18 ভাটির দেশের প্রত্যেকটা গ্রামের সীমানায় পাহারা দেবে। কারণ জমিদার বাবু এই প্রসূতার ব্যাপারটা বিশ্বাস করেননি, উনি এটাকে কোনো চোর ডাকাতের কাজ বলে মনে করেছিলেন, আর তাই এই পাহারার ব্যবস্থা করে দিলেন। এরপর সেই দিন রাতে যে ঘটনা ঘটলো সেটা সুধীর চন্দ্র আর অভয়চরণের সমস্ত যুক্তিকে এক লহমায় খণ্ড খণ্ড করে দিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর অভয় আর সুধীর যথারীতি নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। জানি না ওরা কতক্ষণ ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎই সুধীরের ঘুমটা ভেঙে গেল কয়েকজন বাচ্চার হাসির শব্দে। ধরফর করে বিছানায় উঠে বসলো সুধীর। বিছানায় বসে সুধীর দেখলো ওর ঘরে এক অদ্ভুত আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সেই আলো আধারিতে সে দেখলো ওর বিছানার পাশে এসে দাঁড়িয়েছে কয়েকজন বাচ্চা, আর ওদের সকলের মাথার এক পাশ বিশ্রীভাবে থেঁতলে রয়েছে, আর সেখান থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। ওদের সকলের চোখের জায়গায় ছিল বড় কালো গর্ত, আর সেই গর্তের ভিতরে আগুনের ভাটা জ্বলছিল। ওরা সকলে এবার সুধীরের দিকে নিজেদের কঙ্কালসার হাত দুটো বাড়িয়ে দিল, আর সেই হাত ক্রমাগত লম্বা হতে হতে এগিয়ে আসতে শুরু করলো সুধীরের দিকে। এই দৃশ্য দেখে সুধীর চন্দ্র একটা গগন বিদারী চিৎকার দিয়ে ছিটকে পড়ে গেল বিছানা থেকে মাটিতে, আর তারপর কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় এলো। কিন্তু ওই বাচ্চারা তখনও এক পা করে এগিয়ে আসতে লাগলো সুধীরের দিকে। সুধীর প্রাণপণে বারান্দা দিয়ে দৌড়ে চললো। এইভাবে দৌড়াতে দৌড়াতে ওর চোখে পড়লো বারান্দার বাঁকটার মুখে জ্বলন্ত মোমবাতি হাতে সাদা শাড়ি পরা বউ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে সুধীরের পা দুটো থমকে দাঁড়িয়ে পড়লো, আর তখনও পেছন থেকে বাচ্চাদের খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছিল। সুধীর এইবার মনে সাহস এনে ওই মহিলার উদ্দেশ্যে বলল, কে তুমি, আর ওখানে এইভাবে এত রাতে দাঁড়িয়ে আছো কেন? সুধীরের কথা শুনে ওই নারী বেশি আত্মা একটা রহস্যময় হাসি হেসে বলল, কেন ঠাকুরপো, আমাকে ভুলে গেলে? আমি তোমাদের দাদা
জমিদার শ্রী নরনারায়ণ দাসের সহধর্মিণী, আর তোমাদের বড় বৌঠান, যাকে তোমরা সম্পত্তির লোভে বাচ্চা সহ সেদিন খুন করেছিলে। এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? না ঠাকুরপো, আমি তোমাদের কাউকে ছাড়বো না। ওই দেখো তোমার পেছনে আমার সেই ছেলে, যাকে তুমি পাথরের ওপর আছাড় মেরে মেরে ফেলেছিলে। সে আজ নিজের প্রতিশোধ নিতে এসেছে। এবার তোমাকে কে বাঁচাবে ঠাকুরপো? তোমাকে দিয়েই তাহলে আমরা আমাদের প্রতিশোধ নেওয়া শুরু করি, কি বলো? এই দৃশ্য দেখে সুধীরের আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম হলো, আর এইবার ও এক দৌড়ে ওই স্থান থেকে সোজা চলে এলো অভয়ের ঘরের সামনে, আর তারপর পাগলের মতো ওই ঘরের দরজায় আর কড়াটা ধরে নাড়তে লাগলো। ছোটদা, ছোটদা, তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো, আমাদের সামনে সমূহ বিপদ, আমাকে বাঁচাও দাদা, দরজাটা তাড়াতাড়ি খোলো। সুধীরের এই ডাকাডাকিতে অভয়ের ঘুম ভেঙে গেল, আর ও তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঝড়ের গতিতে প্রবেশ করলো সুধীর, আর ঘরে প্রবেশ করে ভীষণ হাঁপাতে লাগলো সে। অভয় ওকে জল খাইয়ে কিছুটা শান্ত করলো, আর তারপর সুধীর অভয়কে বলল, দাদা, দাদাও ফিরে এসেছে দাদা। গ্রামের লোকেরা মিছে বলেনি, বৌঠান আর বৌঠানের ওই বাচ্চাটা প্রেত হয়ে ফিরে এসেছে, প্রসূতা হয়ে ফিরে এসেছে। তোমার মনে আছে দাদা, যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা সবাই একসাথে কামরূপে থাকতাম, তখন দিদিমা আমাদের 3 ভাইকে রোজ রাতের বেলায় বিভিন্ন রকমের ভৌতিক গল্প শোনাতেন। তখন একবার কথায় কথায় দিদিমা আমাদের প্রসূতার ঘটনাটা বলেছিল, কিন্তু তখন সেই সব আমরা গল্পের ছলে উড়িয়ে দিতাম। কিন্তু কিন্তু না, সেটা নিছক গল্প ছিল না, প্রসূতা সত্যিই আছে। বৌঠানকে আমরা প্রসূতি অবস্থায় খুন করেছিলাম, আর তাই ওর আত্মা ওদের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। ও আমাদের কাউকে বাঁচতে দেবে না। আর এখন যদি আমরা এই জায়গা ছেড়ে আবার কামরূপেও ফিরে যাই, তখন এই অতৃপ্ত আত্মা আমাদের তাড়া করে বেড়াবে। পাপ আমাদের, লোভের শাস্তি আমাদেরকে পেতেই হবে। বাপ কেউ ছাড়ে না দাদা, ছাড়ে না। সুধীরের এই কথা শুনে অভয় ওকে ধমক দিয়ে বলল, চুপ কর ছোট, এসব কিচ্ছু হয় না। পাপ আবার কি? কিসের পাপ? না না, তুই ঘুমের চোখে কি দেখেছিস সেই নিয়েই ভয় পাচ্ছিস। অভয়ের কথা শেষ হওয়ার আগেই ঘরের ভিতর জ্বলতে থাকা শেষ বাতিটা নিভে গেল, আর নিমেষের মধ্যে ঘরের ভেতর এক রাশ শীতল বাতাস প্রবেশ করতে লাগলো, আর সেই সঙ্গে এক নারী কণ্ঠের অট্টহাসির শব্দ গোটা বাড়ি ময় ছড়িয়ে পড়তে লাগলো। আর সেই হাসি শব্দে অভয়ের বুকেও শীতল স্রোত বয়ে গেল, আর তখন ও পাথরের পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল, এক পাও নড়তে পারল না। সেই হাসি থামার পর ওরা দুজন শুনতে পেল এক অপার্থিব নারী কণ্ঠস্বর। কি ঠাকুরপো, ভয় পাচ্ছ কেন? অবশ্য ভয় পাওয়াটাই যে স্বাভাবিক, আর তোমাদের তো ভয় পাওয়াই উচিত, কারণ তোমরা পাপ করেছো। তোমরা এক অসহায় নারীকে তার বাচ্চা সহ খুন করেছো তোমরা। চেয়ে দেখো, আমি সেই হতভাগিনী নারী, আর এই সেই বাচ্চা যাকে তোমরা আমার কোল থেকে কেড়ে নিয়ে পাথরের ওপর আছাড় মেরে মেরে ফেলেছিলে। কি ভেবেছিলে তোমরা আমাদের পথ থেকে সরিয়ে দিয়ে নিশ্চিন্তে এই জমিদারি উপভোগ করবে? না ঠাকুরপো, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। তোমাদের শাস্তি দিতে আমি এসেছি, আর আমি আর আমার ছেলে এবার একসাথে তোমাদের শাস্তি দেব। প্রস্তুত হও তোমরা। আগামীকাল মধ্যরাত তোমাদের কাল রাত্রি, আর সেই দিনই আমি আসব তোমাদের সেই নরকের অন্ধকারে নিয়ে যেতে, যেখানে আমি আর আমার ছেলে বন্দী হয়েছি, সেইখানে নিয়ে যাব তোমাদের। এই বলে আবার ওই অশরীরী গগন বিধারী অট্টহাসি দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ও মিলিয়ে যেতে আবারও শেষ বাতিটা জ্বলে উঠল, আর সেদিন রাতে ওরা কেউ ঘুমলো না। বাকি রাতটুকু বিনিদ্র অবস্থাতেই কেটে গেল ওদের।
পরের দিন সকালে নায়েব মশাই নিজের গ্রামের বাড়ি থেকে ফিরে এলেন জমিদার বাড়িতে। আর সেখানে ফিরে একটা গন্ডগোল আন্দাজ উনি করতে পারছিলেন। নায়েব মশাইকে আসতে দেখে অভয় আর সুধীর গেল ওনার কাছে। এরপর নায়েব মশাই অভয়কে বললেন, দাদা বাবু, বৌরানীকে তো দেখছি না, কোথায় তিনি? নায়েব মশাইয়ের কথা শুনে প্রথমটা একটু চমকে উঠলেও পরে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আরে আর বলবেন না নায়েব মশাই, আপনি যেদিন দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেদিনই রাতের বেলা হঠাৎই ডাকাতরা আক্রমণ করেছিল। আমাদের লেঠেলদের সাথে অনেক ধস্তাধস্তি হয়েছিল, কিন্তু আমরা ওদের শক্তির কাছে পেরে উঠিনি। আর তাই ওরা আমাদের চোখের সামনে আতুর ঘরে ঢুকে বৌঠানার ভাইপোকে খুন করে সমস্ত লুট করে চলে যায়। সবকিছু এত তাড়াতাড়ি আমাদের সামনে ঘটে গেছিল, আর তাই আমরা কিছু করে উঠতে পারিনি। এইভাবে নায়েব মশাই মিথ্যে গল্পটা বলে দিল অভয়, আর নায়েব মশাইও সেটা বিশ্বাস করল। এরপর সুধীর নায়েব মশাইকে প্রসূতার ব্যাপারটা বলতে শুরু করলো। জানেন নায়েব কাকা, আমাদের এই গ্রামে এক নতুন উপদ্রব শুরু হয়েছে। প্রায় প্রতি রাতেই এক মহিলার অতৃপ্ত আত্মা কোলে একটা বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়ায় এই গ্রামের পথে পথে। আর গ্রামের মানুষদের ক্ষতির কারণও হচ্ছে সেটাই। গ্রামের মানুষরা পুজো পাঠ যাগ যজ্ঞ সব কিছুই করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আর আমরাও এর কোনো প্রতিকার করতে পারিনি। আর গতকাল আমি আর দাদা দুজনেই ওই অতৃপ্ত আত্মাকে এই বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবার আপনি কোনো পথ দেখান কাকা, কিভাবে এই অতৃপ্ত আত্মার হাত থেকে আমরা নিষ্কৃতি পাব? কারণ গ্রামে প্রায় নিত্যদিনই মৃত্যুর ঘটনা শোনা যাচ্ছে, আর সবাই বলছে এই অতৃপ্ত আত্মাই সেই সব করছে। সব কথা শুনে নায়েব মশাই গম্ভীর গলায় ওদের বললেন, দাদা বাবুরা, আপনারা যে অতৃপ্ত আত্মার কথা বলছেন তার থেকে মুক্তি আমাদের একজনই দিতে পারবেন, আর সেটা হলেন কলকাতার বিখ্যাত তান্ত্রিক শ্রী তারানাথ তান্ত্রিক। বর্তমানে উনি কলকাতার মঠ লেনে থাকছেন। আমাকে একবার ওনাকে এখানে নিয়ে আসতে হবে। পারলে একমাত্র উনি পারবেন এই সমস্যার সমাধান করতে। আমাকে আজ এখনই কলকাতায় যেতে হবে, আর তাহলেই সন্ধ্যের মধ্যে ওনাকে আমি এখানে নিয়ে আসতে পারবো, নচেত সর্বনাশ ঘটে যাবে। দাদা বাবুরা, আপনারা চিন্তা করবেন না, আমি ওনাকে নিয়ে তাড়াতাড়ি ফিরবো। এরপর নায়েব মশাই রওনা দিলেন কলকাতায় আমার বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল রওনা দিয়েছিলেন বলে দুপুরের কিছুটা আগেই উনি কলকাতায় আমার কাছে এসে উপস্থিত হতে পেরেছিলেন। আমার কাছে উপস্থিত হওয়ার পর উনি আমাকে সমস্ত ঘটনা খুলে বললেন, কিন্তু তখনও আমি সত্যি ঘটনাটা জানতে পারিনি। শুধু ওই অভয়ের বলা মিথ্যে ঘটনাটাই আমি শুনেছিলাম। সে যাই হোক, আমি অতৃপ্ত আত্মার ব্যাপারটা যে জানতে পেরেছিলাম সেটাই আমার কাছে বিরাট ব্যাপার ছিল, কারণ আসল ঘটনাটা আমাকে সেই অতৃপ্ত আত্মাই অন্তিমে জানিয়ে দিয়ে গিয়েছিল। সবকিছু শোনার পর আমি আর দেরি করলাম না, তখনই নায়েব মশাইয়ের সাথে ইঙ্গলগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলের পর যখন সন্ধ্যা নেমে আসতে শুরু করেছিল, ঠিক তখনই এসে উপস্থিত হলাম সুন্দরবনের সীমানার সেই সুন্দরী গাছের জঙ্গলের পাশে। নায়েব মশাই নেমে গেলেন ওখানেই, আর ওনার সাথে আমিও নেমে গেলাম। এরপর নায়েব মশাই একটা হারিকেন হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে চললেন, আর পিছন পিছন আমিও এগিয়ে চললাম। এই পথ দিয়ে যেতে যেতে আমার কানে ভেসে আসতে লাগলো একটা নারী কণ্ঠের শব্দ। পাপ বাপ কেউ ছাড়ে না, চলে যাও এখান থেকে। পাপের ফল ভোগ করতে দাও পাপীদের। পাপের শাস্তির মাঝে বাধা হয়ে এসো না, ফল তাহলে ভালো হবে না। এই কণ্ঠস্বর বেশ অনেকক্ষণ আমার সাথেই চলল, যতক্ষণ না জঙ্গল শেষে আমরা ইঙ্গলগঞ্জের সীমানায় এসে পৌঁছালাম। এরপর একটা সময় পর আমরা ইঙ্গলগঞ্জে প্রবেশ করে গেলাম। গ্রামে ঢোকার মুখেই জমিদার বাড়ি। দারোয়ানজি আমাদের দেখে সেলাম ঠুকলেন, আর তারপর নায়েব মশাইয়ের নির্দেশে সদর দরজাটা খুলে দিলেন। আমরা সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। বাহির বাড়ির উঠোনে পা দেওয়ার পর আবারও সেই নারী কণ্ঠ শুনতে পেলাম।
পাপীদের শাস্তি তুমি ঠেকাতে পারবে না, শাস্তি ওরা পাবেই। এরপর আমি ওনার সাথে দোতলায় গেলাম, আর সেখানে গিয়ে আমার সাথে দেখা হলো অভয়চরণ আর সুধীর চন্দ্রের। ওখানে ওদের দেখেই আমি বুঝতে পারলাম ওরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, কারণ ওদের চোখের চাহনি ছিল অস্বাভাবিক, যেন কোনো কিছুর আতঙ্কে ওরা দুজন ভুগছে। আর ঠিক সেই সময় আমার কানে আবারও এলো ওই কণ্ঠ, পাপ বাপকেও ছাড়ে না, পুরনো পাপ ফিরে এসেছে সর্বনাশের ঝড় নিয়ে, কেউ রেহাই পাবে না, কেউ না। এবার আমি ওনাদের সবাইকে বললাম, দেখুন, আমি নায়েব মশাইয়ের কাছ থেকে সবটা শুনেছি, আর সব শুনে আমি বুঝতে পারছি ওই অতৃপ্ত আত্মা হলো প্রসূতা। আর এই প্রসূতা অত্যন্ত ভয়ঙ্কর প্রেত শক্তি, এদের নাগাল এড়ানো এক প্রকার অসম্ভব। কিন্তু তবুও আমি আজ রাতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওই অতৃপ্ত আত্মার মুক্তি প্রদান করব। আর এই প্রক্রিয়ায় আপনাদের সবাইকে উপস্থিত থাকতে হবে। ভয় পাবেন না কেউ, ভয় পেলেই মৃত্যু অবধারিত। আমার উপর ভরসা রাখুন, আপনাদের কারোর ক্ষতি হতে দেব না আমি। আমার কথা শুনে ওনারা কিছুটা নিশ্চিন্ত হলেন। এরপর রাত বাড়তেই আমি ওনাদের সবাইকে নিয়ে গেলাম ছাদে, কারণ এই কাজটা ছাদের উপর করতে হবে। ছাদের উপর পৌঁছে আমি ছাদের উত্তর পশ্চিম কোণে একটা সাদা সরষের গণ্ডি করে দিলাম, আর সেই গণ্ডির মধ্যে নায়েব মশাই, অভয় আর সুধীরকে প্রবেশ করতে বললাম। আর এটাও বলে দিলাম যে আমার অনুমতি ছাড়া এই গণ্ডির বাইরে যেন ওরা পা না রাখে, কারণ এতে মৃত্যু ঘটার সম্ভাবনা আছে। এরপর আমি একটা অগ্নিকুণ্ড বানিয়ে তাতে অগ্নি সংযোগ করলাম, আর এবার আমি চোখ বন্ধ করে পদ্মাসনে ওই অগ্নিকুণ্ডটার সামনে বসে ওই প্রসূতাকে আবাহন করতে লাগলাম। এ প্রসূতা, আমি জানি না তুমি কে, আর এটাও জানি না যে তোমার সাথে কি ঘটেছিল যার জন্য তোমার আজ এহেন দশা, কিন্তু আমি একে একে তোমার কাছ থেকে সবটা জানতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে মুক্তি দিতে চাই। আমি জানি তুমি গ্রামের নিরীহ মানুষদের ক্ষতি করছো। প্রসূতা, তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি চাই তুমি এখন এই মুহূর্তে এই অগ্নিকুণ্ডের সামনে উপস্থিত হও। আমি তোমাকে দেখতে চাই, তুমি এসো। এইভাবে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর হঠাৎই এক রাত ঝোড়ো শীতল বাতাস বয়ে আসতে শুরু করলো দক্ষিণ দিক থেকে, আর সেই সঙ্গে শিয়ালের ডাক ভেসে আসতে থাকলো দূরের জঙ্গলের ভিতর থেকে। এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে আমি শুনতে পেলাম এক নারীর অপার্থিব হাসির শব্দ। আমি এবার দেখতে পেলাম ছাদের একদম কোণা ঘেঁষে অন্ধকারের মধ্যে এসে দাঁড়িয়েছে একটা সাদা থান শাড়ি পরিহিত মহিলা, যার কোলে ছিল একটা নবজাতক বাচ্চা। মহিলার মাথায় ছিল এক হাত লম্বা ঘোমটা, আর ওর বুকের ঠিক মাঝখান দিয়ে বেরিয়ে পড়ছিল তাজা রক্ত। সেই সঙ্গে ওর ঠোঁটের কোণা দিয়ে গড়িয়ে পড়ছিল তাজা রক্ত, আর ওই বাচ্চাটার মাথার এক পাশ থেতলে যাওয়ার চিহ্ন। এবার সেই নারী এক টানে নিজের ঘোমটাটা খুলে দিল, আর নিমেষের মধ্যেই ওর রক্ত শূন্য ফ্যাকাশে মুখটা ভেসে উঠল আমার চোখের সামনে। আর সেই মুখের জায়গায় জায়গায় মাংস কুবলানোর দাগ ছিল, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ভয়ঙ্কর স্থির দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে সেই নারী মূর্তি। আমাকে ওই নারী কর্কশ কণ্ঠে বলল, তান্ত্রিক, আমি তোকে বারবার বলেছিলাম চলে যা এখান থেকে, পাপীদের পাপের শাস্তির পথে বাধা হয়ে দাঁড়াস না, কিন্তু তা সত্ত্বেও তুই এদের রক্ষা করতে এসেছিস এখানে। এবার যে তোকেও মরতে হবে, আগে আমি তোকে শেষ করব, তারপর বাকিদের। তুই খুব বড় ভুল করেছিস তান্ত্রিক, তুই জানিস না আমি কে। আমি প্রসূতা। তোর মতো এরকম কত তান্ত্রিককে চিবিয়ে খেয়েছি তার কোনো হিসেব নেই। তুই তো সামান্য তান্ত্রিক, তুই পারবি না আমার সাথে। এরপর ওই অশরীরী নিজের দুহাত প্রসারিত করে এগিয়ে আসতে শুরু করলো আমার দিকে, আর ওই বাচ্চাটার অতৃপ্ত আত্মাও এগিয়ে আসছিল আমার দিকে। একটা সময় ওই নারী ওর দুই হাত দিয়ে আমার গলা টিপে ধরলো, আর বাচ্চাটা আমার মুখে নিজের নখ দিয়ে আঁচড় দিতে শুরু করলো। ওই বজ্র আটনিতে আমার দম বন্ধ হয়ে আসছিল, আর আমার সারা শরীর অসাড় হয়ে যাচ্ছিল, কিন্তু আমিও থেমে থাকলাম না।
আমি আমার সাথে থাকা গঙ্গা জলের ঘটি থেকে কিছুটা জল নিয়ে ছুঁড়ে দিলাম ওদের দিকে, আর নিমেষের মধ্যে ওরা ছিটকে পড়লো মাটিতে আর চিৎকার করে উঠল। সেইভাবে ছটফট করতে করতে প্রসূতা আমাকে বলল, তান্ত্রিক বাবা, আমি ছিলাম এই জমিদার বাড়ির বড় বউ তথা জমিদার নরনারায়ণ দাসের স্ত্রী কমলিকা দাসী। স্বামী আর শ্বশুর মশাইয়ের দেহান্তের পর সম্পত্তির লোভে আমার এই দুই ঠাকুরপো অভয়চরণ আর সুধীর চন্দ্র আমাকে আর আমার এই নবজাতক ছেলেকে খুন করে আমাদের বাড়ির পেছনের জঙ্গলে ঢাকা কালী মন্দিরটার পেছনের কোটায় ফেলে দেয়। আর তারপর থেকে মহাল তবিয়তে এই পাপীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি আর আমার ছেলে মুক্তি না পেয়ে এইভাবে প্রতিশোধের তাড়নায় এই 18 ভাটির দেশে ঘুরে বেড়াচ্ছি, আর একের পর এক নিরীহ মানুষদের শেষ করছি, তাদের ক্ষতির কারণ হয়েছি। আজকে আমার এই পরিণতির জন্য এই দুইজন দায়ী। আমি এদের শেষ করে আমার প্রতিশোধ পূরণ করতে চাই তান্ত্রিক বাবা। আমি সব শোনার পর ওই বউকে বললাম, দেখো, আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে আর তুমিও অন্যায়ের পথে প্রতিশোধ চরিতার্থ করার চেষ্টা করছো। আজ তোমার কারণে এই সুন্দরবনের অনেক মানুষের ক্ষতি হয়েছে, তুমি অনেক নিরীহ মানুষের মৃত্যুর কারণ হয়েছো, কিন্তু এবার তুমি শান্ত হও। তুমি তোমার সাথে হওয়া অন্যায়ের যোগ্য বিচার পাবে, আর সেটা আইন তোমাকে দেবে। আইনের উপর বিশ্বাস রাখো, আর তুমি এবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলো। এই স্থান তোমার জন্য নয়, তোমার স্থান অমৃত লোকে, সেখানেই তোমাকে আর তোমার এই ছেলেকে যেতে হবে। কমলিকা, তোমার মুক্তির পথ প্রশস্ত হয়েছে, আর দেরি করো না। যত তাড়াতাড়ি সম্ভব এই পাপের পৃথিবী ছাড়িয়ে চির সত্যের দেশে পাড়ি দাও, যেখানে নেই কোনো জাগতিক লালসা কামনা, আছে শুধু নিষ্পাপ ভালোবাসা আর শান্তি। সেইখানে তুমি আর তোমার সন্তান ভালো থাকবে। আমার এই কথা শুনে ওই বউ ধীরে ধীরে শান্ত হলো, আর তারপর আমাকে বলল, ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনার যখন এটাই ইচ্ছে তখন তাই হোক। আমি আর আমার ছেলে ওই পথেই এগিয়ে যাব, যেখানে নেই কোনো জাগতিক কলুষতা, কেবল আছে পরম শান্তি আর নিষ্পাপ ভালোবাসা, শুধু ঈশ্বরের সান্নিধ্য। বিদায় ঠাকুর মশাই, বিদায়। এরপর আমি দেখলাম প্রসূতার শরীরটা এক উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। পরবর্তীতে আমি জানতে পেরেছিলাম নায়েব মশাই অভয় আর সুধীরকে দারোগাবাবুর হাতে তুলে দিয়েছিল, আর বেশ অনেক দিন মামলা চলেছিল, বিচারে ওদের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল। এইভাবে ওই বউ সঠিক বিচার পেয়েছিল। এত অব্দি বলে থামলেন তারানাথ, আর তারপর আমি আর কিশোরী তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানান। বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সব কন্টেন্টসের নোটিফিকেশনস আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী গল্পের জন্য।